কোশ্চেন আছে তাহলে আমি সেটার অ্যান্সার দিয়ে নিয়ে তারপরে এটা ক্লাস নিই। এখন যেভাবে করোনা বাড়তেছে তাতে আমাদের আবার অনলাইনে যেতে হবে। আমার সাথে জয়েন করেছেন যে আপনার কোনো কোশ্চেন আছে কি? কোশ্চেন আছে কিনা অথবা কোনো টিচার আছে কিনা যে এই বিষয়ে ক্লাস নিলে আমার সুবিধা হতো, না হলে আমি আমার মতো করে ক্লাসটা নিই। আম, ধরো আমার কোনো প্রশ্ন নাই। কোনো টিচার আছে যে আমার এই বিষয়ে ক্লাস নিলে সুবিধা হতো? আপনি কি মাশরুম করেন? জি ম্যাম, আমি মাত্র শুরু করছি। আচ্ছা, আপনার কোনো টিচার আছে যে এই বিষয়ে ক্লাস নিলে আমার উপকার হতো? না ম্যাম, এখন নাই। আপনি আপনার মতো ক্লাসটা নেন। আচ্ছা ঠিক আছে। আমি আজকে যে ক্লাসটা নিব বিষয়টা হচ্ছে মাশরুম উৎপাদন পরিকল্পনা বা ফার্ম প্ল্যানিং যেটা বলে। আমরা অনেকেই যারা নতুন শুরু করতে চাচ্ছি বা শুরু করছি তারা অনেক সময় চিন্তা করি যে আসলে কোন জায়গা থেকে শুরু করবো বা আমার ফার্মটার প্ল্যান কিভাবে করবো। মাশরুমের ক্ষেত্রে অনেকেই দেখছি যে আমার কাছে পরামর্শ নিতে আসে বা এখানে যারা আসে সবাই চিন্তা করে যে আমার টিস্যু কালচার থেকেই শুরু করা দরকার। এরকম একটা ভাবনা অনেকের মনেই থাকে যে একদম টিস্যু কালচার থেকে প্রথমেই শুরু করবো। কিন্তু আমি বলবো যে না, একটা ফার্ম সেট আপ দিতে গেলে সেই ফার্মের কিছু পরিকল্পনা থাকা দরকার শুরুতে, যে আমি কোথা থেকে করব বা কি কাজগুলো করতে চাই কিভাবে করতে চাই। এটা যেমন একটা পরিকল্পনা আছে, পাশাপাশি যে কোন কাজটা দিয়ে আমার ফার্মটা শুরু করতে চাই। টিস্যু কালচার করবো না তা না, আমার প্ল্যানে থাকবে, কিন্তু সেই কাজটা কখন কিভাবে কোন জায়গা থেকে শুরু করব সেটা আমার প্রথমেই এটাকে প্ল্যান করে নিতে হবে। আমার প্ল্যান করা থাকবে কিন্তু আমি কাজগুলো আগাবো হচ্ছে ধীরে ধীরে। সেই বিষয়ের উপরেই আমার আজকে ক্লাসটা। প্ল্যানিংটা কি জিনিস? আমরা যে বলতেছি যে ফার্ম প্ল্যানিং করতে হবে, প্ল্যানিংটা যদি আমরা একদম সহজ কথায় বলি, প্ল্যানিং বা পরিকল্পনা মানে হলো যে আমাকে অ্যাডভান্স সিদ্ধান্ত গ্রহণ করা। মানে একটা ফার্ম আমি এস্টাবলিশ করতে যাচ্ছি, একটা ফার্ম আমি করতে যাচ্ছি, তার আগেই আমাকে অ্যাডভান্স আগাম ডিসিশন নেওয়া যে আমি এখানে কি কি করতে চাই। যে আমার 5 কাঠার একটা জায়গা আছে, 3 কাঠার একটা জায়গা আছে, এই জায়গার ভিতরে আমি ফার্ম করতে চাই। তাহলে এই ফার্ম করার আগে আমার কি কি কাজ করা দরকার বা আমি কোন পর্যন্ত যেতে চাই। আমি কি শুধু বীজ উৎপাদন করতে চাই, নাকি মাশরুম উৎপাদন করতে চাই, বীজ উৎপাদন করতে চাই, এরকম করতে চাই। আবার বীজ উৎপাদন করতে গেলে আমি ভবিষ্যতে কি 4টা পার্টি করতে চাই বীজ উৎপাদনে, না শুধু 2টা পার্ট পর্যন্ত করতে চাই। এই পরিকল্পনাগুলো আগে থেকে করা। তাহলে কেমন, যে আমি শুরুতেই হয়তো করবো না সবগুলা স্টেপ, কিন্তু আমার যদি ডিসিশন থাকে যে ভবিষ্যতে আমি টিস্যু কালচার পর্যন্ত করতে চাই, তাহলে ওই জায়গায় আমার টিস্যু কালচার ল্যাব স্থাপন করতে গেলে কতটুকু জায়গা প্রয়োজন হবে, কোন 5টা ল্যাবের জন্য নিলে ভালো হবে। এই পরিকল্পনাগুলো আগে থেকে করে নিই, তারপরে আমি যখন প্রথম শুরু করব কোন পার্টটা দিয়ে প্রথম শুরু করব। আমরা যেটা পরামর্শ দিই যে স্পন প্রোডাকশন নিয়ে প্রথম শুরু করব। তাহলে আমি ওই জায়গাগুলোকে গ্যাপ রেখে এসে আমি স্পন প্রোডাকশনের জায়গাটা দিয়ে প্রথম স্টার্ট করলাম বা স্টার্ট করব। এইবার আসি যে আমি কত কেজি প্রোডাকশনে যাব বা কতগুলো স্পন পার ডে প্রোডাকশনে যাব, ভবিষ্যতে কতগুলো যাব, এখন কতগুলো যাব। তাহলে ভবিষ্যতে যদি আমার টার্গেট থাকে যেমন প্রতিদিন 1000 প্রোডাকশন হবে, তাহলে সেই 1000 প্রোডাকশনের জায়গা রেখে নিয়ে কিন্তু আমাকে কালচার হাউস তৈরি করতে হবে। বা আমি কালচার হাউস তৈরি করার সময় কতগুলা প্যাকেট আমার ঢুকবে প্রতিদিন, আমি কিন্তু বারে বারে এই কাজগুলা করবো না। এখন 100 করে বানাচ্ছি দেখে 100 আন্দাজে রুম বানাবো তা না। আমার যদি প্ল্যান থাকে যে ভবিষ্যতে এটা টার্গেট আমার 1000 পর্যন্ত যেতে চাই, তাহলে ওভাবে কিন্তু আমাকে পার্মানেন্ট যে স্ট্রাকচার গুলো সেগুলো কিন্তু আমাকে ওইভাবে তৈরি করতে হবে।
বা ভবিষ্যতে আমি ওয়েস্টার ছাড়া আরো কোন প্রোডাকশনে যেতে চাই, এই সবগুলা বিষয় কিন্তু আমাকে মাথায় নিয়ে আসতে হবে, মাথায় রাখতে হবে। তাহলে প্ল্যানিংটা হচ্ছে যে আমি একটা ফার্ম পরিচালনার ক্ষেত্রে, ফার্ম স্টার্ট করার ক্ষেত্রে অগ্রিম যে ডিসিশন গুলা, অগ্রিম যে সিদ্ধান্ত গুলা নিয়ে রাখতেছি, সেটাকেই আমরা বলবো হলো প্ল্যানিং। এটা করলে কি সুবিধা? এটা করলে সুবিধা হচ্ছে যে আমার সামনে যে চ্যালেঞ্জ গুলো আসতে পারে, সেই চ্যালেঞ্জ গুলাকে আমি সহজেই মোকাবেলা করতে পারবো। এটা ডিসিশনটা আগেই নিয়ে থাকলে আমার সেই চ্যালেঞ্জ গুলা মোকাবেলায় খুব সুবিধা হবে। এটার উদ্দেশ্য কি? ফার্ম প্ল্যানিং করার উদ্দেশ্য কি? যে আমার যে অবজেক্টিভ ফার্ম প্ল্যানিং, এটার যে আমার অ্যানুয়াল যে ইনকামটা হবে, এই ইনকামটা কি পরিমাণ হবে, আমার কস্ট বেনিফিট যে রেশিওটা, আমি কি পরিমাণ আয় হবে, কি পরিমাণ ব্যয় হবে, আমার লাভ কত থাকবে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে কিন্তু আমি একটা আমার নখদর্পণে চলে আসবে যদি আমার প্ল্যানিং করা থাকে। আমার ফার্মের যে রিসোর্স, সেই রিসোর্সের সঠিক ইউটিলাইজেশন হবে, এটা একটা বিষয়। তারপরে তার যে লিভিং স্ট্যান্ডার্ড, ফার্ম প্ল্যান করা থাকলে লিভিং স্ট্যান্ডার্ডটা বাড়বে। তারপরে এটা আমার টার্গেটকে ফিক্স করতে সহায়তা করবে। আমি হচ্ছে যে রিস্ক গুলো আছে সেই রিস্ক মিনিমাইজ করতে পারবো। সর্বোপরি আমরা যেটা চাই আর কি, যে একটা ফার্ম থেকে বা একটা ব্যবসা থেকে আমার ওভারঅল লাভ কত হবে, প্রফিট কেমন হবে, এখানে আমার কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, এই বিষয়গুলো যে আমার কি এটা আসলে আমার জন্য ইফেক্টিভ হবে কি হবে না, আমার যদি ফার্মটা আগে থেকে প্ল্যান করে নিয়ে স্টার্ট করি, তাহলে কিন্তু এই জিনিসগুলোকে মিনিমাইজ করা খুবই 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 ইজি হবে। আমি 100 প্যাকেট বানানোর জন্য একটা উদাহরণ বলি, যে আমার 3 জন লোক নিয়ে আমি 100 প্যাকেট বানাচ্ছি, আমার ফার্ম কি লাভজনক হবে? কখনোই হবে না। এই বিষয়গুলোকে আমার ঠিক করতে হবে। এখন আসি আমরা এটার ইম্পর্টেন্স কি, ফার্ম প্ল্যানিং এর ইম্পর্টেন্স কি। এই আলটিমেট গোল কিন্তু একটাই, যে গুরুত্বটা হচ্ছে যে আমি কি পরিমাণ ইনভেস্ট করে এখান থেকে কি পরিমাণ রিটার্ন পাবো, সেই জিনিসটাকে আমি আগেই একটা ফিক্স আপ করে নিতে পারবো। এই জন্য ফার্ম প্ল্যানটা করা দরকার। কিভাবে কাজ করতে পারবো, কয়জন লোক এখানে প্রয়োজন হবে, এই যে বিষয়গুলা, সব বিষয়গুলোকে আমি ঠিক করে নিতে পারবো। আমরা যদি মাশরুমের একটা ফার্ম বা একটা প্রোডাকশন ইউনিটকে যদি স্টার্ট করতে চাই, তাহলে মৌলিক কতগুলা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন। সেই মৌলিক সিদ্ধান্তগুলো কি? আমি কোন মাশরুমটা চাষ করব। যেমন অনেকেই প্রথম এসেই বলেন যে আমি বাটন মাশরুম চাষ করব। প্রথম পর্যায়ে কিন্তু বাটন মাশরুম চাষ করা লাভ নেই। প্রথম পর্যায়ে ওয়েস্টার্ন মাশরুম চাষ করা হচ্ছে লাভ। কেন? এখান থেকে আমি রিটার্ন পাবো খুব তাড়াতাড়ি, এখানে আমার টেকনোলজি সহজ, এখানে আমার লেবার ইনভেস্টমেন্ট কম, সবকিছু মিলায় এখান থেকে আমার ওই যে আমার ফার্মের যে টার্গেট, যে আমার রিটার্ন ভালো পাইতে হবে, আমার ইনকাম ভালো হইতে হবে, তাহলে ওয়েস্টার্ন দিয়ে যদি শুরু করি, এই জিনিসটা আমি তাড়াতাড়ি পাবো, আমি উৎসাহ পাবো। তখন পরবর্তীতে আমি বাটন করি, সীতাকে করি, মিল্কি করি, যেটা যেটা করি আমার প্ল্যানে থাকতে পারে যে ভবিষ্যতে আমি বাটন করতে চাই, তাহলে সেই জায়গা রেখে নিয়ে করবো। কিন্তু শুরুটা কিন্তু আমাকে ওয়েস্টার দিয়ে করতে হবে। এবং এই ওয়েস্টারের ভিতরে আবার কোন প্রজাতিগুলোকে আমি হলো চাষের আওতায় নিয়ে আসবো, এটাও কিন্তু একটা ডিসিশন নেওয়ার বিষয় আছে। এই যে মিল্কি হোয়াইট মাশরুম, এগুলোই দেখানো হয়েছে। এবং আমরা যদি একটা ক্রপ রোটেশন করি, একটা ফার্ম যদি খালি একটা ইয়ের উপরে নির্ভর না করে, যদি একটা ক্রপ রোটেশন করে, যে আমি ওয়েস্টারটাকে রাখবো হইলো আহ মে মে মাস পর্যন্ত বা এপ্রিল মাস পর্যন্ত, এরপরে আমি এপ্রিল মে থেকে আমি মিল্কি মাশরুমটা চাষ করব, আবার অক্টোবর থেকে শীতের যে ওয়েস্টার গুলা সবচেয়ে ভালো প্রোডাকশন দেয় সেইগুলাতে প্রোডাকশনে যাব, এবং শীতের কিছু মাশরুমের প্রোডাকশন যাব, এরকম যদি
ক্রপ রোটেশন থাকে, ওয়েস্টারের পাশাপাশি এরকম মিল্কি অন্যান্য মাশরুম গুলো যদি আমার সিজন বেস থাকে তাহলে কিন্তু চাষি লাভবান হবে। যখন অত্যাধিক গরম পড়ে তখন কি হয়, আমাদের ওয়েস্টার মাশরুমের ফলনটা কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে একটু হলেও কমে যায়। সেই সময় যদি আমার চাষ ঘরে মিল্কি মাশরুম থাকে তাহলে এই ক্রাইসিসটাকে আমি অবশ্যই সেই মিল্কি মাশরুম প্রোডাকশনের মাধ্যমে ওভারকাম করতে পারবো। মিল্কি মাশরুমের চাষ পদ্ধতি কিন্তু খুবই সহজ, কিন্তু জটিল কিছু না। আমার ফরেস্টার যেভাবে চাষ করা হয় ঠিক একইভাবে মিল্কি মাশরুম চাষ করা হয়। তাহলে এই উৎপাদন পরিকল্পনাটা যদি আমার আগে থেকেই না থাকে যে সামনে গরম আসলে আমি মিল্কি মাশরুম চাষ করব, তাহলে হুট করে যেই সময় আমি ডিসিশন নিব যে মিল্কি চাষ করব 15 দিন আগে 10 দিন আগে, এটা কিন্তু পসিবল না। তখন আমি একটা হতাশার মধ্যে পড়ে যাবো, মাদার কোথায় পাবো, তারপরে আমি এটা চাষ করব কিভাবে, কোথায় রাখবো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তখন আমি টেনশনে পড়ে যাবো। তাহলে আমি আগামীবার গরমে ওয়েস্টার্নের পাশাপাশি যদি মিল্কি রাখি তাহলে এইবার আগে থেকেই আমাকে এই ডিসিশনটা নিতে হবে। সেই অনুযায়ী আমার ঘর ঠিক করে রাখতে হবে, মাদার কালচার কার কাছ থেকে নিবো আমি সেটা আমাকে ফিক্স করে রাখতে হবে। এই বিষয়গুলো আগে থেকে ঠিক করতে হবে। এবং আমরা মাশরুমের ক্ষেত্রে যদি ক্রপ রোটেশনের মাধ্যমে চাষ করি তাহলে দেখা যাবে যে আমি লাভবান বেশি হব। শুধু একটা মাশরুমের উপর যদি আমি নির্ভরশীল না থাকি, সারা বছর জুড়ে সিজনকে কেন্দ্র করে যেই সময় যেটার ফলন ভালো হয় সেই কেন্দ্রিক সেইভাবে ওয়েস্টারের পাশাপাশি যদি সেই মাশরুমগুলোকে রাখি তাহলে আমার ফার্ম থেকে লাভ আসবে সবচেয়ে বেশি। যেমন শীতকালে আমরা বাটন করতে পারি, মানে বাটনের কিছু জাতকে দেখানো। তাহলে 1 নম্বর ডিসিশন গেল যে আমি কোন প্রজাতি চাষ করব। 2 নম্বর ডিসিশন হচ্ছে যে হাউ টু গ্রো, আমি কিভাবে এটা উৎপাদন করব এবং হাউ মাচ টু গ্রো, আমি কি পরিমাণ করব, কিভাবে করব, কি পরিমাণ করব। যেমন কারো কারো ডিসিশন থাকে যে আমি সিড প্রোডাকশনে যাব না, সিড প্রোডাকশনে অনেক কস্ট, আমি শুধু উৎপাদন করব। তাহলে উৎপাদন করতে হলে সেই স্পনের সোর্স কোথায়, কোথা থেকে আমি সেই স্পনটা পাবো, কোথা থেকে স্পন নিয়ে আসবো, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে আমি প্রতিদিন কি পরিমাণ মাশরুম প্রোডাকশন করবো, আমি কি দৈনিক 5 কেজি করবো, কি দৈনিক 10 কেজি করবো, এই একটা ডিসিশন নেওয়ার বিষয়। আবার সিড প্রোডাকশনের ক্ষেত্রেও যে আমি কতটুকু পর্যন্ত নিজে করব, আমি কি শুধু স্পন উৎপাদনটা নিজে করব, নাকি শীতের সময় শুধু আমি শুধু খড়ের প্যাকেট করব, স্পনটা বাইরে থেকে কারো কাছ থেকে নিয়ে আসবো, নিয়ে এসে আমি হচ্ছে শুধু খড়ের প্যাকেটটা করব, নাকি নিজে কাঠের গুঁড়া স্পন করে সেটাও কেটে দিব পাশাপাশি খড়ের প্যাকেটও করব। এই ডিসিশন গুলা কিন্তু আগে থেকে নিতে হবে, আপনার সেই কতটুকু অ্যাবিলিটি আছে বা কতটুকু আমরা যেতে পারছি। আবার কারো কারো যদি এরকম ডিসিশন থাকে যে আমি মাদার কালচারের জন্য অন্যের উপরে নির্ভর করবো না, মাদার কালচারটাও নিজে তৈরি করবো, তাহলে সেটার সেট আপ কিন্তু এক ধরনের হবে। বা ওই যে পিওর কালচার নিজে তৈরি করব, মাস্টার মাদারটাও নিজে তৈরি করব, এই এই ডিসিশন গুলা কিন্তু আগে থেকে আপনাকে নিতে হবে। এবং প্রতিদিন কি পরিমাণ আমি গ্রো করব সেটাও কিন্তু আমাকে টার্গেট ফিক্স আপ করতে হবে। তা না হলে আমার লেবার ম্যানেজমেন্ট, ম্যাটেরিয়াল সবকিছু কিন্তু একটা হেফাজত অবস্থা লেগে যাবে। তবে যারা প্রথম চাষ শুরু করবেন তাদের ক্ষেত্রে আমার ইয়ে হচ্ছে যে ভবিষ্যৎ পরিকল্পনা করে রাখবো যে আমি এই পর্যন্ত যাব, কিন্তু প্রাথমিক অবস্থায় আমরা কাঠের গুঁড়ার ওয়েস্টার্ন মাশরুমের স্পন প্যাকেট দিয়ে স্টার্ট করব। এবং এই যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রেও আমরা প্রাথমিক অবস্থায় শুধু একটা ড্রাম দিয়ে অথবা একটা স্টেরিলাইজেশন বা ম্যানিপুলেশন চেম্বার দিয়ে জীবাণুমুক্তের যে বিষয়টা, এটা দিয়ে শুরু করব। প্রাথমিক অবস্থায় আমরা খুব বেশি পরিমাণে ইনভেস্ট করব না। এইটা ইনভেস্ট করে আমার যখন হাতটা পাকা হয়ে যাবে, আমি যখন এখানে এক্সপার্ট হয়ে যাব, যেহেতু মাশরুম যুগ যুগ ধরে কেউ চাষ করছে না, নিউ ক্রপ, আগে থেকে কোথাও দেখেও নাই, তাহলে এই যে নিজের হাতটা যখন পাকলো অল্প ইনভেস্টমেন্টের মাধ্যমে, আমার কিন্তু এখানে রিটার্নটা পাবো ভালো, তখন আমার আগ্রহ বাড়বে। যখন আমার হাতটা পেকে গেল তখন আমি দেন মাদার প্রোডাকশনে গেলাম, তারপরে মাস্টার মাদার প্রোডাকশনে গেলাম, তারপরে টিস্যু কালচার প্রোডাকশনে গেলাম। এটা একটা বিষয়। যেমন এমনও হতে পারে ভবিষ্যতে আমি মেকানাইজেশন সিস্টেমেও যেতে পারি, যে আমার স্পনটা আমি লেবার দিয়ে ভরবো না, একদম মেশিন দিয়ে আমার স্পন প্যাকেট ভরে ইনক্লুশন নিয়ে চলে আসবে। এরকম বড় আকারেও আমরা যেতে পারি, কিন্তু প্রাথমিক অবস্থায় আমরা ড্রাম বা ইনক্লুশন বক্স, স্টেরিলাইজেশন কমিউনিকেশন চেম্বার এরকম
ছোটখাটো বিষয় দিয়ে শুরু করে নিজের দক্ষতাটাকে অর্জন করে তারপরে ধীরে ধীরে ধাপে ধাপে আগাবো। আমাদের দেশে কিন্তু ওরকম নাই যে আমি চাইলেই আমি একটা ফার্ম স্টার্ট করতেছি, আমার 5 জন দক্ষ লেবার মাশরুম প্রোডাকশনে, এরকম আমি চাই, এরকম রিকোয়ারমেন্ট দিলেই কিন্তু আমরা পাবো না। পরে আসতে হবে। এই ডিসিশন গুলো আমাদেরকে আগে থেকেই নিতে হবে, কারণ এটার উপরে কিন্তু একটা ইনভেস্টমেন্টের বিষয় আছে, যে আমার কত টাকা ইনভেস্ট করতে হবে, কিভাবে প্রোডাকশন করতে হবে, সেটা একটা বিষয়। এই যে এটা তো আগেই বললাম যে আমার পার ডে প্রোডাকশন কত হবে, এটা একটা ডিসিশন আমাকে নিতে হবে। এবার আর একটা ডিসিশনের বিষয় হচ্ছে যে আমি যে মার্কেট করব, আমার সেই মার্কেটিং প্রডিউসটা কি হবে, আমি কখন মার্কেট করব, কোথায় মার্কেট করব। এই ক্ষেত্রে আমার মার্কেটিং প্রডিউসের বিষয় যেটা, সেটা হতে পারে কি, তাজা মাশরুম। আমার টার্গেট যদি এরকম থাকে যে আমার আশেপাশে আমি 5 কেজি তাজা মাশরুমের একটা মার্কেট আমি ফিক্স করে ফেলছি, 5 কেজি প্রোডাকশন করবো, 5 কেজি তাজা হিসেবে বিক্রি করবো। এই টার্গেট গুলা কিন্তু আমার প্রোডাকশনে যাওয়ার আগে আমার মার্কেটিং প্রডিউস কি হবে এটা কিন্তু আগে চিন্তা করতে হবে। যদি মার্কেট ফেল করি, আমি যত প্রোডাকশনই করি না কেন, আমার লাভ হবে না। অথবা যারা পেরিফেরিতে আছে, যদি চিন্তা করি যে না, আমার শুকনো আমার মাশরুমের একটা মার্কেট আছে, আমি ঠিক আছে, আমি 20 কেজি 30 কেজি শুকনো মাশরুম প্রোডাকশন করবো, করে সেটা আমি সেল করবো। অনেকে দেখা যায় যে 100 কেজি 200 কেজি জমাই ফেলছি, সেল দিচ্ছি না, আর 100 কেজি জমে গেছে, 200 কেজি জমে গেছে, এরকম না। আমার যদি মাসে 10 কেজি 20 কেজি শুকনা মার্কেট থাকে, ওই অনুযায়ী আমি প্রোডাকশনে যাবো, তাকে দিব, তার কাছ থেকে টাকাটা নিব এবং আবার তাকে দিব। যুগের পর যুগ 100 কেজি 200 কেজি 300 কেজি দিয়ে যাচ্ছি তারে, সে আসলে বিক্রি করছে কিনা, খালি বলছে বিক্রি করবো তারপরে টাকা দিব, এরকম না। মার্কেটিং প্রডিউস পাউডার মাশরুম হতে পারে। Even আমরা এখানে যে বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত প্রোডাক্ট দেখছি, এগুলোও হতে পারে। তাহলে এইরকম যারা প্রোডাক্ট তৈরি করে তারা তো করলোই, আবার যারা করে না এরকম জায়গায় সাপ্লাই দিব, তাহলে তাদের সাথে আগে থেকে একটা কন্ট্যাক্ট করে নিতে হবে কতটুকু লাগে এই মাশরুম গুলো, শুকনা মাশরুম বা পাউডার মাশরুম, এগুলো আমি সাপ্লাই দিব, এরকম তাদের সাথে আগে থেকে একটা কন্ট্যাক্ট করে নিতে হবে। তাহলে মার্কেটিং প্রডিউসটা কি হবে সেই বিষয়টা কিন্তু আগে থেকে আপনাকে ফিক্স আপ করে নিতে হবে। বা এমনও হতে পারে আমি একটা চপের দোকানকে টার্গেট করতে পারি, তার দোকানে প্রতিদিন আমি 10 কেজি করে মাশরুম, সেই দোকানটাকে টার্গেট করে সেই দোকানে আমি এগুলো আমার তাজা মাশরুম গুলো আমি বাজারজাতকরণের যে ওয়ে গুলা, সেগুলো এখানে দেখানো হচ্ছে। সবজি মার্কেটে আমি দিতে পারি, আমি এরকম একটা গাড়ি নিয়ে মার্কেটিং এ যেতে পারি, আমার সেই টার্গেট গুলোকে ফিক্স আপ করতে হবে। অথবা এরকম হতে পারে যে আমি একজন বীজ উৎপাদক, আমার আন্ডারে 30 জন চাষি আছে, এই বীজ উৎপাদক হিসেবে আমার বীজগুলো আমি তার কাছে বিক্রি করবো, চাষিরা এরকম মাশরুম প্রোডাকশন করে নিয়ে আবার আমার কাছে আসবে, এগুলাকে আমি মার্কেটিং করবো, সেল দিব। মানে যেটাই করি আমি সেই পরিকল্পনা গুলাকে সুন্দরভাবে আমাকে করে নিতে হবে আগে। এখন এই যে ফ্যাক্টর গুলা, উৎপাদনের ক্ষেত্রে যে ফ্যাক্টর গুলা অর্থনীতিকে ভীষণভাবে প্রভাবিত করে, সেই বিষয়গুলো আমার নলেজে থাকতে হবে। যে আমি কোন টাইপের কম্পোস্ট ব্যবহার করবো, বা কম্পোস্ট বলতে সাবস্ট্রেট, আমি কি খড় ব্যবহার করবো, খড় দিয়ে প্যাকেট তৈরি করবো, নাকি কাঠের গুঁড়া দিয়ে করবো, যার এলাকায় যেটা অ্যাভেলেবল। অনেক এলাকা আছে খড়ের প্যাকেট অনেক বেশি কস্টলি, খড় জোগাড় করা খুব কঠিন। তাহলে সে যদি চিন্তা করে আমি খড়ের প্যাকেট করবো, তাহলে তার জন্য সেটা লাভজনক হবে না। আমি দূর থেকে খড় নিয়ে আসতে গেলে, এটাকে ম্যানেজ করতে গেলে আমার যে পরিমাণ ইনভেস্ট লাগবে, তার চেয়ে আমার কাঠের গুঁড়া লাভজনক হবে। খড়ের প্যাকেটে ফলন বেশি হয়, কিন্তু আগেই আমাকে ইকোনমিক অ্যানালাইসিস করতে হবে যে খড় আনা
তখন সবকিছু মিলাই যে আমার কষ্ট হবে তবে আমার কাছে লাগবে। কোয়ালিটি স্পন, এটা একটা বিরাট বিষয়। কোয়ালিটি স্পন না হইলে আমি ভালো প্রোডাকশন পাবো না। কোন স্ট্রেন, যেটা আমরা আগেই বলছি যে গরমের সময় যেমন কফ খুব লাভজনক, পিওটেন খুব লাভজনক, হ্যাঁ, এই স্ট্রেন গুলা বেছে নেওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। আমার গ্রোয়িং কন্ডিশনটা, যেটা আগেই আমি বলছি, যে আমি এনভায়রনমেন্টকে ইউজ করে করবো সিজনালি নাকি আমি কন্ট্রোল এনভায়রনমেন্টে করবো। সিজনকে বেস করে যদি আমরা ক্রপ রোটেশন করে সেটাই বেশি লাভ। তারপরে লেবারের ইউটিলাইজেশন, যে ব্যাপারটা আগে বলেছি, র ম্যাটেরিয়াল যেগুলো ব্যবহার হয় সেইগুলো আমাকে চিন্তা করতে হবে, এবং মেশিনারি যেটা বললাম যে আমি গ্রাম ব্যবহার করে অটোক্লেভ, ক্লিন বেস, এই যে মেশিনারি গুলো যে ব্যবহার হবে সেইগুলো কিন্তু খেয়াল করতে হবে। মাশরুম ইউনিট যেটা আগেই বলা হয়েছে, এটা ছোট হবে না মিডিয়াম হবে না লার্জ হবে, সেই বিষয়টা আগেই ভেবে নিতে হবে। আমার পার ইউনিটে ইল্ড কত হবে সেই বিষয়টাকে আগে চিন্তা করতে হবে। তারপরে আমি যে মার্কেটিং প্রডিউসটাকে সেল করবো, মাশরুমটাকে গ্রেড করবো, এটাকে কিভাবে আমি সেল দিব বাজারে, যে বিষয়টা আমি বলছি সেটাও কিন্তু আপনাকে ব্যাপকভাবে প্রভাবিত করে। টাইম অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ র ম্যাটেরিয়াল ফাইন্যান্স, যে আমাকে অর্থটা এবং এই যে র ম্যাটেরিয়ালের সহজলভ্যতা আছে কিনা, যেটা আগেই বললাম যে আমার এলাকায় পট কিনা। এবং ইকোনমিক্স অফ প্রোডাকশন, এটা ভেরি করবে ওয়ার্ড টু ওয়ার্ড, মানে ইউনিট টু ইউনিট, রিজিয়ন টু রিজিয়ন, দেশ টু দেশ। অর্থাৎ আমার দিনাজপুরের প্রোডাকশন কস্ট আর ঢাকার প্রোডাকশন কস্ট একরকম হবে না। আমার বরিশালের প্রোডাকশন কস্ট আর ঢাকার প্রোডাকশন কস্ট, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মাথায় চিন্তায় আনতে হবে। আমি যদি বরিশালের একজনের কস্ট অফ প্রোডাকশন নিয়ে আমি স্টার্ট করি তাহলে কিন্তু আমার হবে না। ঢাকা শহরের ক্ষেত্রে আমাকে একরকম চিন্তা করতে হবে, মফস্বলের ক্ষেত্রে একরকম চিন্তা করতে হবে, এই বিষয়গুলো কিন্তু আমাকে খেয়াল করতে হবে। আমরা এখানে একটু দেখানোর চেষ্টা করছি, যদি মিল্কি মাশরুম চাষ করি তাহলে 1 কেজি মিল্কি মাশরুম আমার কস্ট কত হয়, আর 1 কেজি আয় কত হয়। 1 কেজি মিল্কি মাশরুম কস্ট কত, আয় কত। মাশরুমে যে আমরা ইদানিং অনেকেই বলতেছি গমের ভুষির দাম বেড়ে গেছে, কাঠের দাম বেড়ে গেছে, তারপরে একটা কস্ট অ্যানালাইসিস করে অলরেডি আমি দেখেছি যে তারপরেও মাশরুম চাষ লস। অনুরূপভাবে স্ট্র মাশরুম চাষের ক্ষেত্রে ওয়েস্টার্ন মাশরুমের কস্ট আমি বের করেছি বর্তমান দামে আমি বের করেছি এখানে, যেটা দেখানো যায় ওয়েস্টার্ন মাশরুমের একটা স্পন, এই যে গমের ভুষির দাম বাড়ছে, কাঠগুলার দাম বাড়ছে, সবকিছু মিলায়েও যদি একটা স্পনকে আমরা হিসাব করি লেবার কস্ট সহ, তাহলেও 17 টাকার বেশি কস্ট পড়ে না। সেক্ষেত্রে বেসরকারি পর্যায়ে কিন্তু 20 টাকা করে অলরেডি সবাই স্পন দিচ্ছে, লসের কিন্তু কোনো কারণ নাই। অনেকেই বলতেছে দাম বাড়ায় নাই, স্পনের দাম বাড়াইতে হবে, কিন্তু সুস্থ মস্তিষ্কে হিসাব করে দেখেন, ঢাকার রেটে হিসাব করে দেখেন যে 17 টাকার বেশি লেবার কস্ট সহ না। সরকারি পর্যায়ে অলরেডি কিন্তু আপনারা 20 টাকা করে স্পট বিক্রি করেন, তাহলে এটা কিন্তু লসের কোনো বিষয়। ঋষির ক্ষেত্রে এটাই যে এখন ব্যয়টা বাড়বে, এইভাবে সব প্রোডাকশন কস্ট গুলো দেখা যাচ্ছে। এই যে সিড প্রোডাকশন যে ইউনিটটা আমরা স্থাপন করবো, এটা লো কস্ট টেকনোলজি করবো না হাই কস্ট টেকনোলজি করবো, তার উপরে কিন্তু আমরা অনেক কিছুই নির্ভর করবো। লো কস্ট টেকনোলজি বলতে আমরা ড্রাম, হাই কস্ট টেকনোলজি বলতে আমরা অটোক্লেভ, ক্লিন বেস, এইগুলা। আরো হাই কস্ট যদি চিন্তা করি তাহলে আমরা মেকানাইজেশন পদ্ধতি পাবো কিনা, এই বিষয়গুলো কিন্তু আর তাহলে একটা ফার্ম স্থাপনের ক্ষেত্রে আপনারা যে বিষয়গুলো চিন্তা করবেন, ওভারঅল যদি আমি এখন বলি, আমরা মাশরুমের একটা প্রোডাকশন ইউনিটের ক্ষেত্রে কোন বিষয়টা বিবেচনায় যাবো, বা আমি কিভাবে একটা ফার্ম স্টার্ট করবো, ওভারঅল একটু বলি স্লাইড ছাড়া। প্রথমে একজন মানুষ
যদি চিন্তা করেন যে আমি মাশরুম করতে চাই, তাহলে প্রথম যে বিষয়টা প্রয়োজন হবে, কেন প্রশিক্ষণের প্রয়োজন হবে, যে আমি যেহেতু এই ক্রপটার মতো এটা সম্পর্কে ভালোভাবে জানি না, এইটা যেহেতু মানে হাইলি টেকনিক্যাল বিষয়, মানে অবশ্যই আপনার একটা আপনার নির্ভর করতে হবে আসমনায় বা বেসরকারি কোনো উদ্যোক্তা, তাদের উপরে নির্ভর করতে হবে। আপনার এলাকায় যদি একজন ভালো বেসরকারি উদ্যোক্তা থাকে, প্রয়োজন আপনার সেখান থেকেও এরকম নাই, তাহলে আপনি মাসুমনা ইনস্টিটিউটের শরণার্থী। মাসুমনা ইনস্টিটিউট প্রতি কর্মদিবসে রবি থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, যেহেতু এটা নতুন ক্রপ, এটার জন্য গভর্নমেন্টের কোনো ফান্ড নাই, কিন্তু আমরা স্বপ্রণোদিত ভাবে যাতে আপনি সঠিকভাবে করতে পারেন এই জন্য। তাহলে আপনি মাসুমনা ইনস্টিটিউটে যদি থাকার প্রয়োজন হয়, স্থানীয় উপজেলা কৃষি অফিসারের সুপারিশ নিয়ে অ্যাপ্লিকেশন নিয়ে আসতে হবে, যে অ্যাপ্লিকেশনটা উপজেলা কৃষি সুপারিশ করে। এটা কেন? দুইটা সুবিধা। আপনি যে মাশরুম চাষ করছেন, এই বিষয়টা আপনার উপজেলা কৃষি অফিস জানবে, তারা কিন্তু আপনার স্থানীয় অভিভাবক। পরবর্তীতে আপনার মার্কেটিং বা অন্যান্য বিষয়গুলোর যে ফ্যাসিলিটি, সেইগুলো কিন্তু তাদের কাছ থেকে আপনি পাবেন, তাদের সহায়তা পাবেন, তাদের সাথে আপনার একটা সক্ষতা তৈরি করলেন, রিলেশন তৈরি করলেন। প্লাস এইখানে ওই যে পাঠাইলো যে উপজেলা কৃষি অফিসার, আমাদেরও কিন্তু জানা থাকলো যে আপনি এই উপজেলা থেকে এসেছেন বা এই জেলা থেকে এসেছেন, এটা একটা রিলেশন মেনটেন, এবং আপনি আসলেই তার উপজেলার চাষি, এই একটা বিষয়ের জন্য এই বিষয়টা। এছাড়া এই যে যারা আজকে অনলাইনে অংশগ্রহণ করেছে, অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণের ক্ষেত্রে অনেকেরই ডিজায়ার থাকে যে আমি গেছি দূর দূরান্তে, একসাথে সব শিখে যাব। না, একসাথে সব শিখালে আপনার সবকিছু মনে থাকবে না, এই জন্য একসাথে সবকিছু শেখানো হয়। প্রাথমিক পর্যায়ে আপনি এসে 2 দিনের জন্য বা 3 দিনের জন্য আসবেন, এসে বাণিজ্যিক স্তন উৎপাদন এবং মাশরুম উৎপাদন, এই দুটো জিনিস শিখে যাবেন, সাথে পরে ওয়েস্টার্ন মাশরুম সব। আপনি এই দুটো শিখে গিয়ে আপনার আপনি কাজ করবেন, দক্ষতা বাড়াবেন। ফার্দার যখন আপনার প্রয়োজন মনে করবেন যে আমার এই স্টেপটা শেষ, আরেকটু হাই ধাপের ট্রেনিং নেওয়া দরকার, তখন আমাদের সাথে যোগাযোগ করে এসে আবার সেই কাজটি করে যাবেন, সেই কাজটি শিখে যাবেন। কারণ মাশরুম ইনস্টিটিউট মানে প্রতিনিয়ত আপনাদের জন্য অনেকেরই ধারণা থাকে আমি গেছি এত কষ্ট করে একবারে সব শিখে আসবো, এবং এনারা তো শিখায় না। একবারে সব শিখাইলে কিন্তু মনে, আপনি কোথা থেকে শুরু করবেন সেই জিনিসটাও আপনি বুঝতে পারেন, যার জন্য ধাপে ধাপে শেখানো। আপনার ওয়েস্টার শেষ হয়ে গেলে আপনার মিল্কি জানা প্রয়োজন, আবার আমাদের সাথে কন্ট্যাক্ট করে আবার আসেন, এসে আবার মিল্কি শিখে যান, বা আপনার মাদার কালচার শেখা দরকার শিখে যান, মাস্টার মাদার শেখা দরকার শিখে যান, পিওর কালচার শেখা দরকার শিখে যান। কিন্তু এটা আমরা চাই যে ধাপে 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 হলে কি হবে, আপনার জিনিসটা মনে থাকবে, এবং এক একটা বিষয়ের উপর আপনার দক্ষতা এই বিষয়। তাহলে সুন্দর মতো প্রশিক্ষণ নিতে হবে, প্রশিক্ষণের মাধ্যমে আপনি আপনার ফার্ম স্টার্ট করার বিষয়ে অনেক বেশি জানতে পারবেন। তারপরে আপনি ধীরে ধীরে যে বিষয়গুলো আমি বললাম, যে ডিসিশন নেবেন যে আমি কতটুকু প্রোডাকশন করবো, আমার মার্কেটিং এরিয়া কতটুকু, আমি কিভাবে শুরু করবো, আমি কি হাই কস্ট টেকনোলজি শুরু করবো, এই বিষয়গুলো ট্রেনিং এর মাধ্যমে আপনারা আরো বিশদভাবে জানতে পারবেন, এবং সরজমিনে যখন দেখবেন অটোমেটিক আপনার একটা আইডিয়া চলে আসবে। তবে আমার রিকোয়েস্ট একটাই, যে আমরা প্রশিক্ষণের সময় তাড়াহুড়া করবো না, এবং সব বিষয় একসাথে শিখতে চাইবো না বা শিখতে চাইবো না, চেষ্টা করবো। তখনই দেখা যায় যে আমাদের সবকিছু ভুলাই যায়। এবং আপনার এলাকায় কোনো বেসরকারি উদ্যোক্তা থাকলে তার সাথে যদি আপনি রেগুলার একটা যোগাযোগ মেনটেন করেন, রেগুলার যোগাযোগ থাকে ওই এলাকার চাষিদের সাথে, তাহলেও দেখবেন যে অনেক এগিয়ে যাবেন। আপনি হয়তো সিড প্রোডাকশন করবেন, আরেকজন মাশরুম প্রোডাকশন করবেন, আরো এরকম 10জনকে আপনি তৈরি করলেন, এর মধ্যে থেকে আবার একজনকে তৈরি করলেন সে মার্কেটিং এ যাবে। এভাবে যদি একটা রিয়াজও মেনটেন করে নিজ জেলার ভিতরে বা নিজ উপজেলার ভিতরে প্রোডাকশনে যান, তাহলে আপনাদের এই ফার্মটা খুব সুন্দরভাবে চলবে এবং পুরো প্রক্রিয়াটা খুব সাকসেসফুলি।
আমি এতক্ষণ যে বিষয়ে ক্লাস নিলাম এখানে আমার সাথে জয়েন করেছেন তার কোশ্চেন আছে। যিনি জয়েন করেছেন তার কোনো কোশ্চেন আছে কিনা আমি এতক্ষণ যে বিষয়ে ক্লাস নিলাম? ম্যাম মাশরুমের বাজার ব্যবস্থাপনা নিয়ে একটা ক্লাস করা যাবে? হ্যাঁ করা যাবে। আপনি আজকে বললে আমি আজকে ক্লাস নিতাম, আমি 2-3 মিনিটে বলবো। আপনার এরিয়া কোথায়? কুমিল্লাতে ম্যাম। শহরে না উপজেলায়? জি ম্যাম। কুমিল্লা শহর না উপজেলা? উপজেলা। কোন উপজেলা? দাউদকান্দি। আপনার যেটা টার্গেট হবে, আমি যে ফ্রাই শপ দেখালাম উপজেলা পর্যায়ে জি। ফ্রাই শপ, ঠিক আছে? আপনি এই ফ্রাই শপ গুলাকে মোটিভেশন দিবেন যে তুমি বেগুনি যেভাবে তৈরি করো ঠিক একইভাবে তুমি মাশরুমই তৈরি করবে। বেগুনের জন্য তো তুমি একটা গোলা গোলাচ্ছি, আর এক্সট্রা আর কোনো প্রকার কোনো কিছু প্রয়োজন হচ্ছে না। এই বেগুনের পরিবর্তে তুমি একটা একটা করে পাপড়ি মাশরুম ডুবায়ে তেলে ভেজে বিক্রি করো। এটা আমরা সাধারণত জানি যে তেলে ডুবানো কোনো খাবার এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মাশরুমে এমন কিছু উপাদান আছে আমরা এখানে গবেষণায় দেখেছি যেটা তেলে ভেজে খাইলে এটার পুষ্টির কোনো ঘাটতি হয় না এবং স্বাস্থ্যের জন্য কোনো কিছু হয় না। তাহলে ওকে যদি এরকম মোটিভেশন দিতে পারেন আপনি, 1 কেজি মাশরুম থেকে 70 থেকে 80 পিস ফ্রাই তৈরি হয়। এই 70 থেকে 80 পিস ফ্রাই সে বিক্রি করবে 700 থেকে 800 টাকা। আর এটা তৈরির জন্য তার খরচ হবে 300 থেকে 400 টাকা। তাহলে 400 টাকা কিন্তু তার তাৎক্ষণিক লাভ। এই লাভটা যদি তাকে দেখাই দিতে পারেন এবং তার কাছে আপনি 250 গ্রাম মাশরুম বা আধা 1 কেজি মাশরুম দিয়ে আসলেন, তাকে দেখাই দিয়ে আসলেন, শিখাই দিয়ে আসলেন, সে যখন লাভজনক হবে তার পরের দিন কিন্তু সে আপনার কাছ থেকে চাবে। এইভাবে একটা ফ্রাই শপের দোকানে 5 থেকে 15 কেজি পর্যন্ত মাশরুম করা সম্ভব মফস্বল শহরের ক্ষেত্রে। তাহলে এইখানে তাকে যদি আরেকটা জিনিস শেখায় দেন যে তুমি স্কুলের গেট গুলাতে বিক্রি করো, ইয়ে লাগাই রাখো যে মাশরুমে স্ফিঙ্গলিপিড এবং ফসফোলিপিড আছে যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই জরুরি। তখন দেখবেন যে এটা প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে, কারণ 10 টাকা করে একটা মাশরুম ফ্রাই ইজিলি কিন্তু খায়। একটা ফ্রাইয়ের কস্ট করে মাত্র 4.5 টাকা থেকে 5 টাকা, আর 10 টাকার নিচে এখন কোনো প্রকার কোনো নাস্তাই বিক্রি হয় না। যে লোকটা সিঙ্গারা বিক্রি করে তাকে বলেন যে তুমি শুধু আলু দিয়ে না করে এটার সাথে মাশরুম মিশায় এই ফুডটা ঢুকাও, মাশরুম সিঙ্গারা বলে, এটা স্বাস্থ্যসম্মত, লোকজন খাবে। যে লোকটা পেঁয়াজু বানায় তাকে বলেন যে তুমি হলো পেঁয়াজের ভেতরে পেঁয়াজের সাথে কিছু মাশরুম চিকন চিকন করে ছিঁড়ে দিয়ে পেঁয়াজু তৈরি করে দিবে। এছাড়া যে বিষয়টা ছোট ছোট যে হোটেল গুলো আছে, কিছু ভর্তার হোটেল আছে, ভাতের যে হোটেল গুলো, এরা কিন্তু দেখবেন কাকি মাছ ভর্তা করে, তারপরে ডাল ভর্তা করে। তাদেরকে একটা মোটিভেশন দেন যে কাকি মাছের চেয়েও টেস্টি এবং একটা সুস্বাদু খাবার মাশরুম ভর্তা করে বিক্রি করে। মিঠামইন আমরা কিন্তু জানি যে একটা খুব রিমোট এরিয়া, সেই মিঠামইনে কিন্তু এটার প্রচলন শুরু হয়ে গেছে। একটা ফ্রাই পার পিস 20 টাকা বিক্রি হয় এবং এক ইয়ে ভর্তা পার ইয়ে ভর্তা 20 টাকা বিক্রি হয়। শুধু কেন? যে তাদেরকে মোটিভেশন দেওয়া গেছে, তাদেরকে বলা গেছে এবং তারা দেখছে যে না এটা আসলে উপকার। আপনি মাংসের দোকানে কিছু মাশরুম রাখতে পারেন, যে মাশরুম দিয়ে মাংস রান্না করলে চর্বি কেটে যায়। তাহলে যে 700 টাকা দিয়ে 1 কেজি মাংস কিনবে সে কিন্তু 250 গ্রাম মাশরুম কিনে নিতে পারবে। এছাড়া আপনি আরেকটা জায়গায় মোটিভেশন দিতে পারেন, উপজেলা পর্যায়ে সব জায়গায় কিন্তু পার্লার থাকে, ফেসিয়ালের উপকরণ হিসেবে মাশরুমটা কিন্তু খুব ভালো স্কার্বার হিসেবে কাজ করে এবং মাশরুমে সেলেনিয়াম আছে প্রচুর পরিমাণে, যা চুলের স্ক্যাল্পে লাগালে চুল পড়া চুল পাকা এগুলো রোধ করে যাবে, যেমন স্কিনটাকেও খুব ভালো রাখে। আমার সময় আজকে একেবারেই শেষ পর্যায়ে, আমি সংক্ষেপে আপনার উপজেলা পর্যায়ে আপনি কিভাবে আগাবেন সেই বিষয়টা বললাম এবং আপনার স্থানীয় কৃষি অফিসের সাথে সবসময় যোগাযোগ রাখবেন। মাশরুমের গুণাগুণগুলো যদি আপনি সুন্দরভাবে বর্ণনা করতে পারেন তাহলে দেখবেন যে আপনার উপজেলা চত্বরে উপজেলা গেটটাই একটা মার্কেটিং এর ভালো জায়গা হবে।
এখন কিন্তু মানুষ খেতে চায়, পেতে চায়। উপজেলার অফিসারদের কাছে বিক্রি করলে এখানে আপনার একটা বড় ক্ষেত্র, আপনার স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা এবং তার মাধ্যমে উপজেলা কৃষি অফিসের সাথে একটা যোগাযোগ হবে। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সহকারে। আসসালামু আলাইকুম ম্যাম।